বিশ্বব্যাপী নানান স্বাদের সাহিত্য ভাণ্ডার থেকে রোমাঞ্চকর উপকরণগুলি বেছে নিয়ে আমাদের আজকের উপস্থাপনা ওয়েডনেসডে ক্লাসিক্স অফিসিয়াল অডিও স্টোরি। আজ আপনাদের জন্য এনেছি এক রোমাঞ্চকর চির পরিচিত গোয়েন্দা চরিত্র, স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 22 মে 1859 ও মৃত্যু 7 জুলাই 1930। তিনি 1886 সালে প্রথমবার শার্লক হোমস রচনা করেন। আজ তার শার্লক হোমসের কাহিনী অবলম্বনে দ্য মিসিং 3 কোয়ার্টার্স। আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের গল্পটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী অবলম্বনে দ্য মিসিং 3 কোয়ার্টার্স। সাত কি 8 বছর আগের কথা। ফেব্রুয়ারি মাসের এক সকালে একটা টেলিগ্রাম বন্ধু শার্লক হোমসকে মিনিট 15 একেবারে হতভম্ব করে রেখেছিল। টেলিগ্রামটা বারবার পড়ে হোমস বলল, বাউ ডাকঘরের ছাপ, 10:36 টেলিগ্রামটা পাঠানো হয়েছে। প্রেডক ওভারটন। মনে হয় তিনি খুবই উত্তেজিত ছিলেন টেলিগ্রামটা পাঠানোর সময়। আশা করি দি টাইমস পত্রিকাটা পড়া শেষ হওয়ার আগেই তিনি হাজির হবেন, সব ঘটনা জানতেও পারবো। টেলিগ্রামটা হাতে আসার কিছুটা সময় পরেই একটা মাস্কিউলার নীলের চেহারার যুবক এসে হাজির হলো। কার্ডে লেখা মিস্টার সিলি ওভারটন, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ। তার সুন্দর মুখে উদ্বেগের চিহ্ন স্পষ্ট। সে হোমসের দিকে তাকিয়ে বলল, মিস্টার শার্লক হোমস। হোমস মাথা নিচু করে সায় দিতেই সে বলল, মিস্টার হোমস, আমি স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম। ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সই আমাকে আপনার কাছে পাঠালেন। দয়া করে বসুন আগে, তারপর সব খুলে বলুন। ভয়ঙ্কর বিপদে পড়েছি মিস্টার হোমস। আমাদের টিমের সেরা খেলোয়াড় গডফ্রে স্টনটনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে না পাওয়া গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সেই তো আমাদের টিমের ভরসা। পাস, ট্যাকলিং, ড্রিবলিং, হেড সবকিছুতেই সে সেরা। তার পজিশনে তার পরিবর্তে কাউকে নামানোর কথা তো ভাবাই যায় না। যুবকটির কথা শেষ হতেই হোমস হাত বাড়িয়ে তার অল টাইম কম্পেনিয়ন একটা ডাইরেক্টরি থেকে এস লেটারটা বের করল। পরপর বেশ কয়েকটা নাম খুঁজতে খুঁজতে বলল, স্টানটন, আর্থার এইচ হেনরি স্টানটন সব আছে। গডফ্রে স্টানটন তো আমার কাছে একেবারেই নতুন। মিস্টার হোমস, আপনি গডফ্রে স্টনটনের নাম শোনেননি? তবে তো সিভিল ওভানিকেও চেনেননি। ডয়েলস বিরুদ্ধে ইংল্যান্ডের টিমে আমি রিজার্ভে ছিলাম। তাছাড়া আমি ছিলাম ইউনিভার্সিটি টিমের ক্যাপ্টেন। আমি কিছুতেই মানতে পারছি না এমন কোনো মানুষ ইংল্যান্ডে আছে যে কেমব্রিজ, ব্ল্যাক হিল ও 5টা আন্তর্জাতিক দলের 3 কোয়ার্টার খেলোয়াড় গডফ্রে স্টনটনকে চেনে না। হোমস ভদ্রলোকের কথায় একটু হেসে বলল, আপনি যে পরিপাটি সুন্দর জগতে বাস করেন সেটি আমার বিচরণের কিঞ্চিত বাইরে। সে জগতে আমার যাতায়াত নেই বললেই চলে। সেইখানে আমার কাজ করবার সুযোগ এসেছে, ভাবতেই ভালো লাগছে। এবার কি ঘটনা ঘটেছে সেটা শোনা যাক। ওভারটন এবার তার কাহিনী শুরু করল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাগবি টিমের অধিনায়ক আমি। গডফ্রের ব্যাপারে তো আগেই বললাম। আগামীকালই অক্সফোর্ডের সঙ্গে আমাদের খেলা। গতকাল তাই দলবল নিয়ে আমরা কেন্টলির এক বেসরকারি হোটেলে উঠেছি। রাত 10টায় একবার পেট্রোলিংয়ে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে। শুতে যাবার আগে গডফ্রের সঙ্গে আমার কথাও হয়েছিল, তো তাকে বেশ উদ্বিগ্ন মনে হলো। সে জানালো সব ঠিকই আছে, তবে মাথাটা একটু ধরেছে। আমিও সেরকম কিছু না বলে শুভরাত্রি জানিয়ে ফিরে গেলাম। তার ঠিক আধ ঘন্টা পরে নাকি একটা দাড়িওয়ালা লোক চিরকুট নিয়ে গডফ্রের সঙ্গে দেখা করতে আসে। গডফ্রে তখনও বিছানায় যায়নি। চিঠিটা পড়ে সে রীতিমতো অস্থির হয়ে চেয়ারে বসে পড়ে। দারোয়ান ভয় পেয়ে আমাকে ডাকতে এলে গডফ্রে বারণ করে। এক গ্লাস জল খেয়ে নিজেকে খানিক ধাতস্থ করে নিচে নেমে যায়।
তারপর অপেক্ষমান সেই লোকটিকে নিয়ে স্ট্যান্ডের দিকে প্রায় ছুটতে থাকে। বিছানা ও ঘরের বাকি জিনিসপত্র দেখে যা বুঝলাম তাতে সে আর সারা রাত ঘরে ফেরেনি। সেই থেকেই তার আর কোনো খবর নেই। তার দায়িত্ববোধ নিয়ে আমার বিন্দুমাত্র আশঙ্কা নেই। নিজের অধিনায়ককে সে বিপদে ফেলার মতো কোনো কাজ করবে না। আমার মন বলছে গুরুতর এমন কিছু ঘটেছে যার জন্য তাকে হোটেল ছেড়ে যেতে হয়েছে। হোমস এতক্ষণ একভাবেই কাহিনীটা শুনছিল। ওভারটন থামতেই সে বলে উঠল, আপনি এখনো পর্যন্ত কি কি করেছেন? কেমব্রিজে টেলিগ্রাম করলাম যদি সেখানে থাকে, কারণ রাত 11:15টায় একটা ট্রেন ছিল কেমব্রিজগামী, কিন্তু সেখানেও কেউ তাকে দেখেনি। তারপর লর্ড মাউন্ট জেমসকে তার করলাম। তার আত্মীয় বলতে এই কাকা মাউন্ট জেমস। লর্ড মাউন্ট জেমস লন্ডনের অন্যতম ধনীদের একজন। ব্যাপারটার উপর এই প্রথম আলোকপাত হল। ভদ্রলোক হলেন গডফ্রের নিকট আত্মীয়, তাই তো? আত্মীয় কেবল নয়, গডফ্রে জেমসের উত্তরাধিকারীও বটে। ভদ্রলোকের প্রায় 80 বছর বয়স, এখনো বিলিয়ার্ড স্টিক ধরতে পারেননি। তবে লোকটা একেবারে কৃপণ, জীবনে কখনো এক পেনিও কাউকে দেননি। অথচ গডফ্রেই তো সব পাবে, সেখান থেকেও কোনো খবর পেলাম না। এইবার হোমস জিজ্ঞাসা করল, গডফ্রে কি উদ্দেশ্যে তার কাকার কাছে যেতে পারে? সে খুব উদ্বেগের মধ্যে ছিল। যদি অর্থনৈতিক কোনো কারণ হয়ে থাকে তাহলে সে কারণে হয়তো যেতে পারে। তাহলে দাড়িওয়ালা লোকটিকে খুঁজে বের করতে হবে, তাই তো? চিরকুট পেয়ে গডফ্রে ওভাবে অস্থির হয়ে ছুটলেন কেন? কিছুই মাথায় আসছে না মিস্টার হোমস। ঠিক আছে, হাতে একটা দিন তো আছে, দেখি কি করতে পারি। কোনো অনিবার্য কারণে হয়তো গডফ্রে আটকা পড়েছেন, তাই তাকে ছাড়াই আপনি ম্যাচের প্রস্তুতি নিন। এবার চলুন হোটেলে একবার যাওয়া যাক, দেখি দারোয়ানের কাছে কোনো নতুন তথ্য পাওয়া যায় কিনা। গডফ্রের ঘরে বসে ওয়াচম্যানের সঙ্গে কথা বলে হোমস কৌশলে অনেক ইনফরমেশনই উদ্ধার করে নিল। তার যদি ডেসক্রিপশন দেওয়া যায় তাহলে খানিকটা এইরকম। রাতে দাড়িওয়ালা যে লোকটা গডফ্রের সঙ্গে দেখা করতে এসেছিল সে ভদ্রলোক নয়, আবার কুলিমজুরও নয়। সাধারণ চেহারার মানুষ, বয়স 50, বিবর্ণ মুখ, ধূসর দাড়ি। খুবই উত্তেজিত মনে হয়েছিল তাকে। চিরকুটটা দেবার সময় তার হাত কাঁপছিল। চিরকুটটা দলা মোচা করে পকেটে ঢুকিয়ে রেখেছিল গডফ্রে। নিচে নেমে গিয়ে লোকটির সঙ্গে হ্যান্ডশেক করেনি গডফ্রে। সামান্য কিছু কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে। তারপর দুজনেই হন হন করে রাস্তায় নেমেছিল। ঘড়িতে তখন 10:30 বাজে। হোমস গডফ্রের বিছানায় বসে ওয়াচম্যানের কাছে জানতে চাইল, তুমি তো দিনের বেলাতে ডিউটি থাকো? হ্যাঁ স্যার, 11টায় আমার ডিউটি শেষ। রাতের বেলা যে ডিউটি দিয়েছিল সেও কিছু দেখেনি? কেবল একদল থিয়েটার কর্মী দেরি করে এসেছিল, তাদের ছাড়া আর কাউকে দেখিনি। তুমি তো সারাদিনই ডিউটিতে ছিলে, তুমি কি গডফ্রেকে কোনো চিঠি পৌঁছে দিয়েছিলে? হ্যাঁ, একটা টেলিগ্রাম 6টা নাগাদ। টেলিগ্রামটা যখন পৌঁছে দিলে তখন গডফ্রে কোথায় ছিল? যখন টেলিগ্রামটা খোলা হলো তখন কি তুমি সেখানে হাজির ছিলে? তখন তিনি ঘরে ছিলেন। টেলিগ্রামটা খোলার সময় আমি সেখানে ছিলাম। জবাব নিয়ে যেতে হবে কিনা তার জন্য অপেক্ষা করছিলাম। জবাব দিয়েছিল কি? হ্যাঁ, তিনি জবাব লিখেছিলেন, তবে তিনি সেটা নিজেই নিয়ে গিয়েছিলেন। কি দিয়ে লিখেছিল? কলম দিয়ে। হোমস টেবিলের উপরে রাখা ফর্মগুলো হাত বাড়িয়ে নিয়ে জানতে চাইল, এর থেকেই ফর্ম নিচ্ছিল? হ্যাঁ স্যার, ঠিক উপরের ফর্মটাই। হোমস ফর্মগুলো নিয়ে জানলার কাছে গিয়ে ওপরের ফর্মটা ভালো করে দেখতে লাগলো। তারপর হতাশ হয়ে বলল, না, পাওয়া গেল না। তিনি পেন্সিল দিয়ে লেখেননি, লিখলে পরের পাতায় ছাপটা পাওয়া যেত। বুঝলে ওয়াটসন, একটা মোটা মুখ পালকের কলম দিয়ে লিখেছিল, তাই ব্লটিং প্যাডটা একবার দেখা দরকার। বলতে বলতেই ব্লটিং পেপারের খানিকটা ছিঁড়ে নিয়ে সে বলল, এই তো ছাপ রয়েছে। সিম্বলটা আমাদের দিকে মেলে ধরল হোমস। ওভারটন বেশ অস্থিরতা নিয়ে বলল, আয়নার সামনে ধরুন তো। না না, তার আর দরকার নেই, যেহেতু কাগজটা পাতলা আর উল্টো করে ধরলেই পড়া যাচ্ছে। ঈশ্বরের দোহাই, আমাদের পাশে দাঁড়ান। হোমস বলল, উধাও হওয়ার ঘন্টা কয়েক আগে গডফ্রে যে টেলিগ্রামটা পাঠিয়েছিলেন এটাই তার শেষ অংশ।
কয়েকটা শব্দ আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে, তবে বোঝাই যাচ্ছে গডফ্রে কোনো ঘোরতর বিপদের আঁচ পেয়েছিলেন, আর বিশ্বাস ছিল একজনের ওপর যেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। আমাদের শব্দটা প্রমাণ করছে সেটা। আর একজন বিপদাপন্ন সঙ্গীও আছে। দাড়িওয়ালা লোকটাই সম্ভবত সেই দ্বিতীয় জন, যার সঙ্গে মিস্টার স্টনটনের একটা সম্পর্ক রয়েছে। আর যার কাছে সাহায্য চাওয়া হয়েছে সেই তৃতীয় ব্যক্তিটির পরিচয়ও আমাদের জানতে হবে। আমি বললাম, হ্যাঁ, তার মানে টেলিগ্রামটা কাকে পাঠানো হয়েছে সেটাই খুঁজে বের করতে হবে। ঠিক তাই ওয়াটসন, কাজটা কিন্তু সহজ কাজ নয়। পোস্ট অফিসের কার্ডটার ফয়েল থেকে বের করতে হবে। তবে এই ব্যাপারে ডাকঘরের কর্মীদের থেকে কাজ হাসিল হবে না, চালাকি দিয়ে কার্যসিদ্ধি করতে হবে, বুঝলে? গডফ্রের টেবিলে পড়েছিল অনেকগুলো চিঠিপত্র, বিল আর নোটবুক। হোমস নেড়েচেড়ে সেগুলো খুঁটিয়ে দেখে বলল, না, এখানে তেমন কিছু নেই। আচ্ছা মিস্টার ওভারটন, আপনার টিমের এই সেরা খেলোয়াড়টির শরীর স্বাস্থ্য কেমন ছিল? বরাবরই তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, কখনো তাকে রোগে ভুগতে দেখিনি। একবার কাশি আর একবার মালাই চাকি সরে যাওয়া ছাড়া তো তেমন কিছুই মনে পড়ছে না। কিন্তু আমার ধারণা তার গোপন কোনো রোগ ছিল। যদি অনুমতি দেন কয়েকটা কাগজ সঙ্গে নিয়ে যাব, কাজে লাগতেও পারে। এরই মধ্যে হঠাৎ একজনের চিৎকার শোনা গেল, এই এই এই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান! এক আজব চেহারার খড়বোকায় বৃদ্ধ মানুষ দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁপছে। পরনে নোংরা কুচকুচে কালো কোট, মাথায় টপ হ্যাট, গলায় সাদা নেকটাই। দেখলেই মনে হবে গ্রাম্য কোনো অমার্জিত পাদ্রী। সে চিৎকার করে বলল, আপনারা কারা? আর এই স্ট্যান্টনের কাগজপত্রে হাত দিচ্ছেন কেন? আমাকে গডফ্রের অন্তর্ধানে কিনারা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। ও, তা আপনাকে এখানে কে নিয়োগ করলো? গডফ্রে স্ট্যান্টনের সহ খেলোয়াড় এই ভদ্রলোককে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আমার কাছে পাঠানো হয়েছে। ও, আপনি আমাকে টেলিগ্রাম করেছেন। আমার নাম লর্ড মাউন্ট জেমস। টেলিগ্রাম পেয়েই চলে এসেছি, কিন্তু গোয়েন্দার খরচ কে দেবে? গডফ্রে আমার সহ খেলোয়াড় শুধু নয়, বন্ধুও বটে। খুঁজে পাওয়া গেলে সে সব খরচ দিয়ে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, বন্ধু খরচ দেবে? আচ্ছা, আর যদি খুঁজে পাওয়া না যায় তখন কি হবে? দেখুন মিস্টার হোমস, আপনাকে একটা কথা বলছি। স্ট্যান্টনের নিকট বা পরিবার বলতে কিন্তু একমাত্র আমি, আর আমার কাছ থেকে আপনি এক পেনিও আশা করবেন না। আমি কখনোই অর্থের অপব্যয় করি না এবং করাটা পছন্দও করি না। কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, তবে যদি কিছু মূল্যবান থাকে ওর মধ্যে, তাহলে আপনাকেই কিন্তু জবাবদিহি করতে হবে, এই আমি বলে রাখলাম। খুব ভালো কথা। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? গডফ্রের অন্তর্ধান সম্পর্কে কোনো ধারণা আছে? আগে না, এ বিষয়ে কোনো ধারণা আমার নেই। নিজের ভালো মন্দ বোঝার মতন যথেষ্ট বয়স হয়েছে তার। বোকার মতন যদি নিজেকে হারিয়ে ফেলে, তবে তাকে খোঁজার দায়িত্ব কি আমার না? হ্যাঁ? হোমসের চোখে মুখে একটা দুষ্টুমি লক্ষ্য করলাম। সে বলল, আপনি বুঝতে পারছেন না, গডফ্রেকে যদি অপহরণ করাই হয়ে থাকে, তা করা হয়েছেই আপনার বিষয় সম্পত্তির জন্য। আপনার ভাইপোকে আটকে রাখার কারণ আপনার সম্পত্তির খোঁজ খবর নেওয়া। বৃদ্ধ লর্ড মাউন্ট জেমসের মুখ এবার একেবারে ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, হায় ভগবান, এসব আপনি কি বলছেন মিস্টার হোমস? কি বলছেন? এমন শয়তানও পৃথিবীতে আছে? তবে মিস্টার হোমস, আমি আপনাকে একটা কথা বলি, গডফ্রে কিন্তু ওই ধরনের ছেলে নয়। কোনো প্রলোভনেই পড়ে সে তার কাকার সর্বনাশ করবে না। তাকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করুন মিস্টার হোমস। আপনি অর্থের কোনো চিন্তা করবেন না, সব আমি দেখব। আর তাকে ফিরিয়ে আনুন মিস্টার হোমস, তাকে ফিরিয়ে আনুন। অভিজাত কৃপণ মানুষটির কাছ থেকে কোনো তথ্যই পাওয়া গেল না। ভাইপোর ব্যক্তিগত জীবন সম্পর্কে সে যে কোনো খবরই রাখত না, তাও স্পষ্ট হলো। তাকে বিদায় দিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম আমরা।
ওভারটন চলে গেল বন্ধুদের সঙ্গে আলোচনা করতে। হোটেল থেকে কিছুটা দূরেই একটা টেলিগ্রাম অফিস। আমরা অফিসের সামনে গিয়ে দাঁড়ালাম। হোমস বলল, ওয়াটসন, একটা চেষ্টা তো করতেই হবে। ওয়ারেন্ট এনে টেলিগ্রামের নকলটা দেখতে পারি, কিন্তু সেটা আমাদের হাতে নেই। ভিড়ের মধ্যে কারোর মুখ মনে রাখা তো আর সম্ভব নয়। সাহসে ভর করে চেষ্টা তো একবার করি। অফিসে ঢুকেই রোলিংয়ের ওপাশে বসে থাকা এক তরুণীকে হোমস বলে ফেলল, গতকাল যে টেলিগ্রামটা করেছিলাম তাতে ছোট্ট একটা ভুল ছিল, তাই আপনাকে বিরক্ত করতে এলাম। এখনো জবাব এলো না। মনে হয় নামটাই লিখতে ভুলে গেছি। তরুণীটি কাউন্টার ফয়েল হাতড়ে একটা ফর্ম বের করে দিল। কাউন্টারের ওপর কাগজটা সে মেলে ধরল। হোমস ফর্মটা দেখে নিল মুহূর্তের মধ্যে। তারপর ধন্যবাদ জানিয়ে আমার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। ওয়াটসন, 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 আমরা অনেকটাই এগিয়েছি। প্রথম মতলবটাই যে কাজে লেগে যাবে সেটা ভাবতে পারিনি। তদন্ত কোথা থেকে শুরু করব মিলে গেছে। একটা গাড়ি ডেকে হোমস বলল, কিংস ক্রস স্টেশন। ওয়াটসন, আমাদের কেমব্রিজ যেতে হবে। সন্দেহের তীর ওই দিকেই। আচ্ছা হোমস, তোমায় একটা প্রশ্ন করব। তোমার কি মনে হয় অভিজাত কাকার সম্পত্তির লোভেই গডফ্রেকে অপহরণ করা হয়েছে, নাকি নাকি এখানে অন্য কোনো কারণও আছে? ওয়াটসন, ব্যাপারটা রীতিমতো আকর্ষণীয়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা খেলোয়াড় উধাও। এই ধরনের খেলায় বাজির ব্যাপার না থাকলেও খেলোয়াড়টিকে আটকে রাখতে পারলেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তবে মুক্তিপণের ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু টেলিগ্রামের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। টেলিগ্রামটাই আমাদের একমাত্র অস্ত্র। টেলিগ্রামের উদ্দেশ্যটা জানতেই কেমব্রিজের পথ ধরেছি। অ্যাট লাস্ট যখন আমরা দ্য এনসিয়েন্ট ইউনিভার্সিটি শহরে এসে পৌঁছালাম, তখন সন্ধে নেমেছে। স্টেশন থেকে একটা গাড়ি ধরে ডক্টর লেসলি অ্যামস্ট্রং এর বাড়ির পথ ধরলাম। মিনিট কয়েকের মধ্যে বড় রাস্তার ওপর একটা প্রাসাদের মতন বাড়ির সামনে আমাদের গাড়ি এসে থামল। ভেতর থেকে কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ডাক পড়ল। আমার স্মরণে এলো ডক্টর লেসলি অ্যামস্ট্রং, ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের হেড অব দ্য ডিপার্টমেন্ট এবং একজন সাকসেসফুল সায়েন্টিস্ট। ডক্টর লেসলি বসেছিলেন টেবিলের ঠিক পিছনে। ভরাট মুখ, চিন্তাশীল চোখ, পাথরের মতন শক্ত চোয়াল। দেখেই মনে হয় তিনি যেন বেশ দৃঢ় চরিত্রের এবং কঠোর মনের অধিকারী। হোমসের কার্ডটা হাতে নিয়েই তিনি যখন আমাদের দিকে তাকালেন, তখন তার চাহনিটা বেশ বেশ অন্যরকম লাগছিল। মিস্টার শার্লক হোমস, আপনার জীবিকার খবরটা আমি রাখি, তবে সমর্থন করি না। দেখুন, আপনারা ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে নাড়াচাড়া করেন, পারিবারিক গোপন তথ্য ফাঁস করে জনসমক্ষে তুলে ধরেন। তাছাড়া কর্মব্যস্ত মানুষের সময় নষ্ট করে অযথা হয়রানি করেন। আপনার সঙ্গে কথা বলার থেকে আমার এই বই লেখাটা আমি অনেক জরুরি বলেই মনে করি। আমার ধারণা অপরাধ নিবারণের জন্য পুলিশ বাহিনী যথেষ্ট। আপনার কথা মানলাম, তবু আমার সঙ্গে আলোচনার ব্যাপারটা আপনার বই লেখার থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। একটা কথা বলতেই হয়, আপনি যে কাজের জন্য আমাকে ঘাড়ে দোষ চাপালেন, আমরা ঠিক তার বিপরীতটাই করে থাকি। পারিবারিক গোপন ব্যাপার চাপা দিতে চেষ্টা করি। যাকে আমি এসেছি মিস্টার গডফ্রে স্টনটনের ব্যাপারে কিছু জানতে। হ্যাঁ, বলুন, কি জানতে চান? তিনি আমার বিশিষ্ট বন্ধু। তিনি নিরুদ্দেশ হয়েছে জানেন নিশ্চয়ই। গতকাল রাতে হোটেল থেকে তিনি উধাও হয়েছেন, তারপর কোনো খোঁজ খবর নেই। অথচ আগামীকালই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ খেলা। ওসব খেলাধুলোর ব্যাপারে আমার কোনো টান নেই। গডফ্রেকে চিনি, তাকে পছন্দও করি। আপনার কি কোনো ধারণা আছে তিনি কোথায় থাকতে পারেন? না, গতকালের পর থেকে তাকে দেখিনি। তার শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু বক্তব্য? নিরেট স্বাস্থ্য ছিল তার। অসুখে ভুগতে আমি কখনো দেখিনি।
ডক্টর লেসলির সামনে হোমস একটা কাগজ মেলে ধরে বলল, গত মাসে গডফ্রে তার চিঠি পাঠিয়েছিলেন কেমব্রিজে আপনাকে। তার অন্যান্য কাগজপত্রের সঙ্গে এটা পাওয়া গেছে। এ বিষয়ে আমি নিশ্চিত যে আপনি আলোকপাত করবেন। ডক্টর লেসলি রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। আপনার সঙ্গে এ ব্যাপারে কোনো কিছু বলার প্রয়োজন আমি মনে করছি না। হোমস কাগজটা তার নোট বইয়ের মধ্যে রেখে দিয়ে বলল, প্রকাশ্যে মুখ খোলা যদি আপনি না পছন্দ করেন তবে তাই হোক। আমাকে বিশ্বাস করলে আপনি ঠকতেন না, এটাই বলে যাচ্ছি। লন্ডন থেকে গডফ্রের কোনো চিঠি পেয়েছেন? না। গতকাল সন্ধ্যে 6:15 গডফ্রে লন্ডন থেকে জরুরি টেলিগ্রাম পাঠিয়েছেন, সেটা আপনি পাননি। অফিসে গিয়ে একটা অভিযোগ জমা দিয়ে আসা উচিত ছিল আমাদের। ডক্টর লেসলি রাগে উত্তেজনায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। বললেন, আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যান। লর্ড মাউন্ট জেমসের লোকেদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তিনি বেশ কয়েকবার ঘন্টাও বাজালেন এবং চিৎকার করে বলতে লাগলেন, জন, এই ভদ্রলোকদের বাইরে বের করে দাও। আমরা বাধ্য হয়েই উঠে পড়লাম। হোমস হাসতে হাসতে বলল, ডক্টর লেসলি খুব কড়া ধাতের মানুষ। তার সঙ্গে বিখ্যাত মরিয়ার্টির কেবল তুলনা চলে। কাছে পিঠে একটা আস্তানা আমাদের দরকার। এই তো বাড়ির উল্টো দিকে একটা সরাইখানা রয়েছে। তুমি সামনের দিকটার একটা ঘর ভাড়া করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আনো। আমি দেখি কোনো তথ্য জোগাড় করতে পারি কিনা। রাত 9টায় হোমস হোটেলে ফিরল। সারা শরীরে ধুলো ভর্তি, তেমনি মন মরা। ঠান্ডা খাবারই গোগ্রাসে গিলে সে তার খিদে মেটাল। হঠাৎ গাড়ির চাকার শব্দ পেয়ে জানলা দিয়ে সে উকি মারল। গ্যাসের আলোয় দিব্যি দেখা গেল একটা নতুন ক্রেহ্যাম গাড়ি ও দুটো ধূসর ঘোড়ার গাড়ি। ডক্টর লেসলির বাড়ির সামনে এসে দাঁড়ালো। হোমস বলল, 6:30 বেরিয়ে এই ফিরলেন। 3 ঘন্টা পরে। 10-12 মাইলের পথ, রোজ একবার, কখনো দুবার এই পথে যাতায়াত করেন ডক্টর লেসলি। পেশা জমলেই এটা সম্ভব হয়। তিনি ডাক্তারি করেন না, তাই পেশা নিয়ে মাথা ঘামাতে যাবে কেন? উনি অধ্যাপক ও গবেষক। তাহলে তিনি এই দীর্ঘ পথ অতিক্রম করে কোথায়, কার সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ, আর তার কোচোয়ানের সঙ্গে ভাব জমানোর চেষ্টা কসুর করিনি, কিন্তু সে আমার প্রতি দুর্ব্যবহার করতেও দ্বিধা করল না। তাই মেলামশা করার সুযোগই পেলাম না। যা কিছু তথ্য পেয়েছি তা সরাইখানার এক বন্ধুর কাছে। সেই তো আমাকে সব খুলে বলেছে, ডক্টর লেসলির আচার আচরণ ও তার ভ্রমণের সব ব্যাপারে। আচ্ছা, তো তুমি তো গাড়িটাকে ফলো করতে পারতে। গাড়িটার পিছু নেওয়ার ভাবনা আমার মাথাতেও এসেছিল। সরাইখানার পরেই যে সাইকেল দোকানটা আছে, সেখান থেকে একটা সাইকেল ভাড়া করে এই সাইকেল ছোটলাম প্রবল বেগে। গাড়িটাকে ধরেও ফেললাম। তারপর সহজ দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগলাম। শহরের পথ ছেড়ে গায়ের পথে ধরেই কিছুটা এগিয়েছি, হঠাৎ দেখি গাড়িটা দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে ডক্টর লেসলি আমার সাইকেলের কাছে এগিয়ে এসে উপহাস করে বললেন, সাইকেলটা নিয়ে এগিয়ে যান। আমার গাড়ি আপনার চলার পথে বাধা সৃষ্টি করুক আমি চাই না। বাধ্য হয়ে আমি সাইকেল চালিয়ে তার গাড়িটার পাশ দিয়ে এগিয়ে চললাম। সেই থেকে গাড়িটার কোনো হদিশ পেলাম না। অথচ দেখো ওয়াটসন, সেই গাড়ি ফিরে এলো এখন। ডক্টর লেসলি ভীষণ সতর্ক, কেউ তাকে অনুসরণ করছে কিনা সেই সব ব্যাপারে। কিন্তু রহস্য ভেদ তো করতেই হবে। আচ্ছা, আমরা কাল তো আবার তাকে ফলো করতে পারি, আমি বললাম। খুব সোজা কাজ নয় ওয়াটসন। এখানে নিজেকে লুকিয়ে রাখার জায়গা পাওয়া দুষ্কর। আর যার পেছনে আমরা লেগেছি সে রীতিমতো চতুর লোক। ওভারটনকে তার করে দিয়েছি। লন্ডনে নতুন কোনো ঘটনা ঘটলে সেই ঠিকানায় খবর দিয়ে দেবে। আমাদের সৌভাগ্য, পোস্ট অফিসের মেয়েটির কাছ থেকে ডক্টর লেসলির নাম ঠিকানা বের করতে পেরেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যুবা খেলোয়াড়টি কোথায় আছে সেটি সে জানে। আমাদেরকেও সেটা জানতে হবে। তুমি তো জানো, খেলতে নেমে খেলা ছেড়ে দেওয়া আমার ধাতে নেই। পরদিন সকালে একটা চিরকুট এলো। হোমস হাসতে হাসতে সেটা আমার দিকে এগিয়ে দিল। তাতে লেখা আছে, আমার পিছু নিয়ে অযথা সময় অপচয় করছেন।
গত রাতেই নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। তাছাড়া এই কাজ করে মিস্টার স্টনটনের কোনো উপকারই আপনি করতে পারবেন না। আমার মনে হয় আপনার লন্ডনে ফিরে গিয়ে নিয়োগকর্তাকে রিপোর্ট দেওয়া উচিত যে আপনার দ্বারা তার ভাইপোর হদিশ বার করা সম্ভব নয়। আপনার বিশ্বস্ত লেসলি আর্মস্ট্রং। এই হোমস, ওই যে ডক্টর লেসলি গাড়িতে উঠছে, আর দেখো আমাদের জানলার দিকেও একবার তাকালো। সাইকেলটা নিয়ে আরেকবার ফলো করবে নাকি? ডক্টর লেসলির সমকক্ষ প্রতিদ্বন্দ্বী তুমি নও। নতুন কোনো পথ ধরতে হবে আমাদের। তুমি এখানেই থাকো, আমি বেরোচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। ক্লান্ত অবসন্ন দেহে অনেক রাতে হোমস ফিরে এলো, কিন্তু কোনো আশার খবরই শোনাতে পারল না সে। ডক্টর লেসলির গাড়ি যেদিকে গিয়েছিল, কেমব্রিজ শহরের সেই অঞ্চলটা সারাদিন ধরে চষে বেরিয়েও সে গাড়ির হদিশ করতে পারেনি। খোঁজাই সার। হোমস জানতে চাইল, ওয়াটসন, আমার কোনো টেলিগ্রাম এসেছে? হ্যাঁ এসেছিল, আমি খুলেও দেখেছি। কি লেখা রয়েছে? ট্রিনিটি কলেজের জেরেমি ডিকসনের কাছে পম্পের খোঁজ করুন। মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। না বোঝার কিছু নেই তো। আমার প্রশ্নের জবাবে ওভারটন এটা পাঠিয়েছে। একটা চিরকুট এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ডিকসনকে। আমাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে। ম্যাচের কোনো খবর আছে? বললাম, হ্যাঁ, ইভিনিং টাইমসে একটা নিউজ বেরিয়েছে। কেমব্রিজের ভাগ্য খারাপ, বুঝলে। অক্সফোর্ড 1 গোলে জিতেছে, আর নিউজে লেখা হয়েছে যে 3/4 লাইনে দলগত বোঝাপড়ার অভাব, ডিফেন্সের দুর্বলতাই দলকে ভুগিয়েছে। দুর্দান্ত পরিশ্রম করেও সেটা বিফলে গেছে। আর যে ব্যাপারটা জানাই, যে তুখোর আন্তর্জাতিক খেলোয়াড় গডফ্রে স্ট্যান্টনের অনুপস্থিতি পরাজয়ের প্রধান কারণ বলে ধরাই হয়েছে। ওয়াটসন, সকাল সকাল শুতে যাওয়া প্রয়োজন, কারণ আগামীকালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকালে উঠেই হোমসকে দেখে আঁতকে উঠলাম। একটা হাইপোডার্মিক সিরিঞ্জ হাতে নিয়ে আগুনের পাশে বসে রয়েছে। আমার মুখের ভাব দেখে সে হাসতে হাসতে বলল, ভয় নেই ওয়াটসন, এটা বিপজ্জনক শয়তানি যন্ত্র নয়। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। ব্রেকফাস্ট করে না ওয়াটসন। আজ ডক্টর আর্মস্ট্রং এর গাড়িতে পিছু নিয়ে একেবারে গন্তব্যস্থল পৌঁছে যাব। তার মাঝে কোনো বিশ্রাম বা আহারের কারণে রণভঙ্গ দেব না কিন্তু। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তাহলে তো ব্রেকফাস্টটা সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। সে তো বেশ ভোরেই যাত্রা শুরু করে। ওসব নিয়ে চিন্তা করো না, ভোরেই যাত্রা শুরু করলে করুন না। ব্রেকফাস্ট করে নিচে নামো, একজন গোয়েন্দার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। হোমসের পিছন পেছন আস্তাবলের উঠোনে গেলাম। খাঁচার দরজা খুলে বেরোলো একটা হৃষ্টপুষ্ট কান কাটা সাদা বাদামি রঙের কুকুর। হোমস বলল, পম্পের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। স্থানীয় শিকারী কুকুরদের মধ্যে পম্প কিন্তু সেরা। প্রচণ্ড ঘ্রাণ শক্তি। দুরন্ত বেগে ছুটতে পারে না হয়তো, তবু বেগটা তো কম নয়। ধরো ওর কলারের সঙ্গে চামড়ার চেনটা বাঁধা নেই, তারপর দেখা যাবে ওর কেরামতি। হোমস কুকুরটাকে নিয়ে হাজির হল ডক্টর আর্মস্ট্রং এর দরজায়। চারিদিকটা একবার সে শুকে নিল, তারপরেই তীব্র চিৎকার করে দৌড়তে শুরু করল। সে কারণে বারবার তার চেনে টানও পড়তে লাগলো। আধ ঘন্টার মধ্যেই শহর ছেড়ে আমরা গ্রামের পথ ধরলাম। হোমস বলল, ওয়াটসন, কৌশলটা সেকেলে হলে কি হবে? বেশ কার্যকরী। মৌরির তেল ভর্তি সিরিঞ্জটা ডাক্তারের গাড়ির পেছনের চাকার ওপর ছুড়ে দিয়েছিলাম। সেই গন্ধে কুকুরটা এখন যত দূর যেতে হয় তত দূর যাবে। ডাক্তার রেহাই পাবে না। হঠাৎ বড় রাস্তা ছেড়ে একটা গলিতে ঢুকে পড়ল কুকুরটা। আধ মাইল যাবার পর একটা চওড়া রাস্তার উপর আচমকা বেঁকে গেল শহরে যাবার বড় রাস্তার দিকে। হোমস বলল, এসব বাঁকাচোরা পথ কিন্তু আমাদের হয়রানি করতেই তৈরি করা হয়েছে। এই লুকোচুরির পেছনে যে উদ্দেশ্য আছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমাদের ডানের গ্রামটাই মনে হয় ট্র্যাম্পংটন। আরে ওই তো গাড়িটা মোড় ঘুরছে, শিগগির গা ঢাকা দিতে হবে। পম্পকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো পথের পাশে ঝোপের আড়ালে। আমরা গা ঢাকা দিলাম। গাড়িটা সশব্দে আমাদের পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। ডক্টর আর্মস্ট্রংকে ভেতরে বসে থাকতে দেখলাম। 2 কাঁধ নিচু করে 2 হাতের ওপর মাথা রেখে দুঃসহ যন্ত্রণা ও বিষাদের প্রতিমূর্তি মনে হলো তাকে। সেই দৃশ্য দেখে হোমস বলল,
আমাদের অভিযানের পরিণতি ভয়ঙ্কর বলেই মনে হচ্ছে। মাঠের মধ্যে ওই তো একটা বাড়ি। বাড়ির ফটকের কাছে পৌঁছে কুকুরটা রীতিমতো গর্জন করতে শুরু করল। গাড়ির চাকার দাগ দেখা গেল। একটা পায়ে চলা পথ সোজা একটা নির্জন বাড়ির দিকে এগিয়ে গেছে। কুকুরটাকে বেড়ার সঙ্গে বেঁধে রেখে আমরাও এগিয়ে গেলাম। ছোট দরজায় বার কয়েক টোকা মারল হোমস, সাড়া এলো না। অথচ বাড়িটা যে জনশূন্য নয়, কারণ একটা অস্পষ্ট গোঙানির শব্দ কানে আসছিল আমাদের। হোমস দরজাটা খুলে ফেলল। আমরা ভেতরে ঢুকতেই গোঙানির শব্দটা আরো স্পষ্ট হলো। একটা করুণ সুরের কান্না ভেসে এলো। সেটা আসছে দোতলা থেকে। আমরা রীতিমতো দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম দুজনে। আধখোলা দরজাটা খুলে যে দৃশ্য দেখলাম তাতে রীতিমতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা সুন্দরী তরুণীর মৃতদেহ শায়িত আছে শয্যায়। তার সোনালি চুলের মধ্যে প্রশান্ত মুখের নিথর আধবোজা চোখ দুটো ওপরের দিকে তাকিয়ে। বিছানার পায়ে হাঁটু মুড়ে বসে আছে, পোশাকের মধ্যে মুখ লুকিয়ে একজন কাঁদছে। কান্নার আবেগে তার শরীরটা কাঁপছে। নিঃশব্দে এগিয়ে গিয়ে হোমস তার কাঁধ স্পর্শ করল। সে মুখ তুলে তাকালো না, এতটাই শোকাচ্ছন্ন ছিল সে। হোমস বলল, আপনি মিস্টার গডফ্রে স্ট্যান্টন? হ্যাঁ। কে? ডক্টর 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 বড্ড দেরি হয়ে গেছে। ও নেই, ও চলে গেছে। ডক্টর চলে গেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা চিকিৎসা করতে আসিনি, আমরা তারই খোঁজে এসেছি। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। পরক্ষণেই হাজির হলো ডক্টর আর্মস্ট্রং। বজ্র কঠিন মুখ, চোখে হিংস্র দৃষ্টি। সে বলল, আপনারা ঠিক পৌঁছে গেছেন। খুব খারাপ সময় এসে পৌঁছেছেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি করা শোভা পায় না, নইলে অনধিকার প্রবেশের জন্য উপযুক্ত শাস্তি আপনাদের পেতে হতো। হোমস বেশ আবেগজনিত স্বরেই বলল, ক্ষমা করবেন ডক্টর আর্মস্ট্রং, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা দূর করা দরকার। দয়া করে যদি নিচে নেমে আসেন। ডক্টর আর্মস্ট্রংকে নিয়ে আমরা নিচে নামলাম। হোমস বলল, প্রথম কথা, লর্ড মাউন্ট জেমস আমাকে এই কাজে নিয়োগ করেননি। তাছাড়া তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। পারিবারিক কেলেঙ্কারিকে বাইরে প্রকাশ করা নয়, চাপা দিতেই বরঞ্চ আমি চেষ্টা করে থাকি। আপনি এই ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা পাবেন। হোমসের কথায় ডক্টর আর্মস্ট্রং একটু নরম হলেন। হোমসের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, মিস্টার হোমস, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। গডফ্রেকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যেতে গিয়েও যেতে পারিনি। তাই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাপারটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পেরেছেন। বছরখানেক আগে এই লন্ডনে বাস করার সময় বাড়ির মালিকের মেয়ের প্রেমে পড়ে সে, বিয়েও করে। মেয়েটি যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। আমি গডফ্রেকে ভালো করেই চিনি, তার নানাবিধ গুণের জন্য পছন্দও করি, কিন্তু তার খুঁড়োটিকে নিয়েই ছিল যত ভয়। স্টনটন তার খুঁড়োর সম্পত্তির উত্তরাধিকারী। নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছে জানতে পারলে তার খুঁড়ো মাউন্ট জেমস তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। সব দিক সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করেছি আমি। এই গোপন খবরটা জানি শুধু আমি, আর জানে একটি বিশ্বাসী চাকর। সে একটা কাজে গেছে ট্যাম্পিংটন। ভালোই ছিল ওরা। হঠাৎ ঈশ্বর বিরূপ হলেন। দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হল স্টনটনের স্ত্রী। বেচারি স্টনটন দুঃখে প্রায় পাগল হয়ে উঠল। এই অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে লন্ডনে খেলতে যেতে হয় তাকে। না গিয়ে কোনো উপায় ছিল না, কারণ দর্শাতে হতো। আর আসল কারণটা জানাজানি হলেই গোপন খবর ফাঁস হয়ে যেত। খবরটা তার খুঁড়োর কানে পৌঁছত। ওকে উৎসাহ দেবার জন্যেই
আমি টেলিগ্রামটা পাঠিয়েছিলাম, আর সেও টেলিগ্রাম মারফত অনুরোধ জানিয়েছিল সাধ্যমতো করণীয় সবকিছু করার জন্যে। কিন্তু কিভাবে যে টেলিগ্রামটা আপনার হাতে গিয়ে পৌঁছেছিল বুঝতে পারলাম না। সত্যি আপনি অসাধ্য সাধন করতে পারেন। চরম বিপদের খবরটা আমি তাকে জানাইনি, কারণ তার তো কিছু করারও ছিল না। তবে সব কথা জানিয়েছিলাম মেয়ের বাবাকে। তিনি অবিবেচকের মতো গডফ্রেকে সব কথা জানিয়ে দেন। পাগলের মতো অবস্থায় সে এখানে চলে আসে। এভাবেই বিছানার পাশে হাঁটু মুড়ে বসে থেকেছে। মৃত্যু এসে মেয়েটির যন্ত্রণার অবসান ঘটিয়েছে। মিস্টার হোমস, আপনার ও আপনার বন্ধুটির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে বলেই সত্যি কথা ফাঁস করলাম। হোমস রীতিমতো অভিভূত হয়ে ডক্টর আর্মস্ট্রং এর হাত দুটো চেপে ধরল। তারপর আমার দিকে ফিরে শুধু বলল, চেল ওয়াটসন। শেষ হলো আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী অবলম্বনে দ্য 3 মিসিং কোয়ার্টার্স। আজকের গল্পে শার্লক হোমসের চরিত্রে সহস্রাংশু, লেজলি আর্মস্ট্রং এর চরিত্রে সৌম্য দে সরকার, সিলি ওভারটন দীপায়ন, দারোয়ান সৌম্যজ্যোতি এবং আজকের গল্পের কথক অর্থাৎ ওয়াটসনের চরিত্রে মাউন্ট জেমস এবং গডফ্রে স্টান্টনের চরিত্রে আমি সাগ্নিক। আজকের গল্পের এডিটিং সপ্তর্ষি, পোস্টার ডিজাইনিং দেবাংশু এবং সমগ্র পরিচালনায় টিম ওয়েডনেসডে ক্লাসিক্স অফিসিয়াল। আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের গল্পটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন।